নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহার সাপ্তাহিক গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমি পড়ছিলাম দেবারতী মুখোপাধ্যায়ের গল্পগুচ্ছ লিলি। আজ সেই গল্পগুচ্ছের শেষ গল্প অনাহুত। শুরু করি। সকালে সুপ্রতিমের ফোনটা আসার পর থেকে অর্ঘ্য যে ভয়টা করছিল ঠিক সেইটাই হলো। অফিস থেকে ফিরতে ফিরতে রোজই ওর 9টা বেজে যায়। আজও তেমন সময়েই ফিরে সবে গ্লুকোজে চুমুক দিয়েছে, এমন সময় কলিং বেল। স্মিতা ফেরে ওর ঘণ্টাখানেক আগে, তখনই রান্নার মাসি আসে। কিন্তু মাসি কাজ করে সবেমাত্র বেরিয়েছে, এখন কারুর আসার কথা নয়। স্মিতা জিজ্ঞাসু মুখে ওর দিকে এক ঝলক তাকিয়ে দরজা খুলতে উঠে গেল। অর্ঘ্য মনে মনে সাজিয়ে নিচ্ছিল কিভাবে এই উটকো ঝামেলাকে কাটানো যায়। একে নিজের অফিস নিয়ে হিমশিম, তার উপর যদি এখন পুলিশের খপ্পরে পড়তে হয় তাহলে আর দেখতে হবে না। ইনফ্যাক্ট সকাল থেকেই ব্যাপারটা সাজাচ্ছে ও। স্মিতা ডাইনিং থেকে জোর গলায় বলল, আরে বাবা, কি সৌভাগ্য আমাদের! অর্ঘ্য, দেখো নীলাঞ্জন এসেছে, আয় আয়, ভেতরে আয়। অর্ঘ্য তেতো গলায় ঢোক গিলল। ভেবেছিল ডিনারে বসে স্মিতাকে ব্যাপারটা জানাবে, তার আগেই নীলাঞ্জন এসে গেল। কি করবে ও এখন? এত দিনের পুরনো বন্ধু, গলা ধাক্কা দিয়ে বের তো করে দেওয়া যায় না। সুপ্রতিম তখনই বলেছিল, দেখবি আমি পুলিশে খবর দিতে পারি টের পেয়ে ভোর হতে না হতেই পালিয়েছে, এবার তোর বাড়ি হানা দেবে, খুব সাবধান কিন্তু। বলতে বলতে নীলাঞ্জন দরজায় এসে দাঁড়িয়েছে। খিরে, কেমন আছিস তুই? অর্ঘ্য ক্লিশে হাসল। আরে তুই এত রাতে, কি ব্যাপার? নীলাঞ্জন স্মিতার দিকে এক ঝলক তাকালো। স্মিতা, এতদিন বাদে তোদের বাড়ি এলাম, একটু ভালো মন্দ খাওয়া। বিয়ের পর দুজনে তো পাত্তাই দিস না আমাদের। স্মিতা হেসে ঘর ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় বলে গেল, শোন, আজ কিন্তু ডিনারটা এখানেই করে যাবি, নো অজুহাত। অর্ঘ্য স্মিতার দিকে আর চোখে তাকালো। ইনি আর আতিথেয়তা দেখানোর সময় পেলেন না, একেবারে ডিনারের নেমন্তন্ন। তারপরেই ভাবল, স্মিতার আর দোষ কি? ওরা সবাই তো সত্যিই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল কলেজে। ওদের 5 জনের সেই গ্রুপ, অর্ঘ্য, স্মিতা, সুপ্রতিম, নীলাঞ্জন আর বিদিশা। কত আড্ডা, কত হই হই। তার মধ্যে অর্ঘ্য আর স্মিতা সব থেকে আগে বিয়ে করে ফেলেছিল, তারপর একে একে অন্যরাও। এখন একটু ব্যবধান তো হয়েই গেছে, তাছাড়া সবাই যে যার কাজে ব্যস্ত। স্মিতা চলে যেতেই নীলাঞ্জনের মুখ চোখের চেহারা পাল্টে গেল। ফিসফিস করে বলল, ভাই, বড় বিপদে পড়ে তোর কাছে ছুটে এসেছি, তুই আমাকে বাঁচা। বিপদে পড়িসনি, নিজে যেচে খাল কেটে কুমির এনে সেই কুমিরের কামড় খেয়েছিস। মনে মনে ভাবল অর্ঘ্য। সকাল থেকে সুপ্রতিমের কথাগুলো শোনা থেকে ও যতই ব্যাপারটা ভাবছে, স্তম্ভিত হয়ে যাচ্ছে। নীলাঞ্জনের মতো ছেলে এ কাজ করতে পারে? 1.5 বছর আগে নীলাঞ্জনেরই বিয়েতে কত মজা হয়েছিল। নীলাঞ্জনের অ্যারেঞ্জড ম্যারেজ, স্ত্রী সোহিনীর সঙ্গে সবাইকে আলাপ করিয়ে দিয়েছিল সেদিন। মাত্র 1.5 বছরের মধ্যে এত কি তিক্ততা হলো ওদের মধ্যে যে নীলাঞ্জন এতটা জড়িয়ে পড়ল অন্য একটা মেয়ের সঙ্গে। নীলাঞ্জন যেন ওর মনের কথা পড়ে ফেলল। বলল, তোরা হয়তো জানিস না, সোহিনী চাপা স্বভাবের মেয়ে। আমি ওকে ঠিক বুঝতে পারিনি। ও যদিও মুখ ফুটে কিছু বলেনি কোনো দিন, তবু ভেতরে ভেতরে আমি হাঁপিয়ে উঠছিলাম। কিছুটা ক্ষণিকের দুর্বলতাতেই হোক বা কিছুটা মনের মিল হওয়াতে আমি 6 মাস আগে হঠাৎ আমার অফিসেরই একটা মেয়ের সাথে জড়িয়ে পড়েছিলাম। অর্ঘ্য না জানার ভান করে বলল, সে কি, সোহিনী তো তোকে যথেষ্ট ভালোবাসত বলে জানতাম রে। নীলাঞ্জন মুখ দিয়ে আফসোসের শব্দ করে হঠাৎ কান্নায় ভেঙে পড়ল।
ভাই, আমার কি মতিভ্রম হয়েছিল আমি জানি না রে। সোহিনীর মতো একটা এত ভালো বউ থাকতে আমি কিনা জড়ালাম কোয়েলের মতো মেটেরিয়াল সর্বস্ব একটা মেয়ের সঙ্গে। ফোঁপাতে ফোঁপাতে ও বলে চলছিল, কোয়েলের মোহে আমি সাময়িক জড়িয়ে পড়েছিলাম রে। এমনকি 4 মাস আগে ইচ্ছে করে ট্রান্সফার নিই ক্যানিংয়ের দিকে। ব্যান্ডেল থেকে ক্যানিং রোজ যাতায়াত করা খুব কষ্টের। এসব বাড়িতে বুঝিয়ে আমি ক্যানিংয়ে ঘর ভাড়া নিই। জানিস, সোহিনীর স্কুল অনেক দূর হয়ে যাবে জেনেও ও আমার সাথে আসতে চেয়েছিল। আমি ওকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে রেখে ক্যানিংয়ে গিয়ে কোয়েলের সাথে থাকতে শুরু করি। কি বলছিস তুই? ছি ছি নীলাঞ্জন, তোর কাছ থেকে এটা আশা করা যায় না। অর্ঘ্য এবার সত্যিই আহত গলায় বলল, তারপর? তখনও বুঝিনি রে কোয়েল কত বড় শয়তান। প্রথম প্রথম ওর আকর্ষণে মেতে থাকলেও মাস 3 পর থেকেই ও খালি বলতে শুরু করেছিল সোহিনীকে ডিভোর্স দিতে হবে, না হলে ও সব ফাঁস করে দেবে। কিন্তু তুই বিশ্বাস কর অর্ঘ্য, ততদিনে আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম। ফিরে যেতে চাইছিলাম সোহিনীর কাছে আমি। কোয়েলের সস্তা শারীরিক টানের নেশা ছুটে গিয়েছিল আমার। ওর মোটা দাগের কথাবার্তা, চটুল হাবভাব, চিন্তাভাবনা অসহ্য হয়ে উঠেছিল আমার কাছে। সোহিনী তো কিছুই জানতো না। সরল বিশ্বাসে ফোন করতো আমায় দুবেলা, আমি ঠিকমতো খেয়েছি কি না বারবার জানতে চাইতো, কবে বাড়ি যাব। বাবা মাও অনুযোগ করতো শনি রোববার কেন বাড়ি যাই না। আমি ভেতরে ভেতরে গ্লানিতে মরে যেতাম, বিশ্বাস কর। অর্ঘ্য একটা সিগারেট ধরালো। শেষটা যদিও ওর জানা, তবু বলল, তারপর? কিছুদিন বাদেই কোয়েলের আসল স্বরূপ বেরিয়ে পড়ল। ওর আসল লোভ আমার টাকা আর বাবার সম্পত্তির ওপরে। ওর বয়ফ্রেন্ডও আছে একটা, ইউনুস তার নাম। অর্ঘ্য বলল, তুই ছেড়ে এলি না কেন? ক্রমাগত ব্ল্যাকমেল করছিল তো, বলছিল আমার নামে উল্টোপাল্টা ব্লেম দেবে পুলিশের কাছে গিয়ে। আসলে ও আর ওর বয়ফ্রেন্ড প্ল্যান করেই আমাকে ফাঁসিয়েছে রে, টাকার লোভে। নীলাঞ্জন কিছুক্ষণ থম মেরে বসে রইল, তারপর হঠাৎ আর্তনাদ করে উঠল। কাল কোয়েলের সাথে আমার অশান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। ও বলছিল তক্ষুনি সোহিনীকে ফোন করে সব জানিয়ে দেবে। আমি আর নিজেকে সামলাতে না পেরে ওকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি রে অর্ঘ্য। অর্ঘ্য এটা দ্বিতীয়বার শুনলেও শিউরে উঠল। কি বলছিস তুই? নীলাঞ্জন চিৎকার করে অর্ঘ্যর হাত দুটো জড়িয়ে ধরল। তুই আমায় বাঁচা ভাই। আমি তোকে কি করে বাঁচাবো রে? পুলিশ তোকে ধরে ফেলবে তো। নীলাঞ্জন মাথা নাড়ল। পুলিশ অন্তত 7 দিনের আগে কিছু টের পাবে না। বডিটা আমি ফ্রিজে ঢুকিয়ে এসেছি, আশপাশের লোকজনের গন্ধ পেতে দেরি হবে। ততদিনে আমি অনেক দূরে কোথাও চলে যাব। অর্ঘ্য নিজের হাত দুটো ছাড়িয়ে নিয়ে ছটফটিয়ে উঠল। এরকমভাবে কতদিন পালিয়ে থাকবি তুই? একদিন না একদিন পুলিশ তোকে ঠিক খুঁজে বের করবে। নীলাঞ্জন নিজেকে একটু সামলে নিয়ে বলল, তুই আজ রাতটা থাকতে দে আমায়, আমি কাল ভোর হতেই চলে যাব। প্লিজ, পুরনো বন্ধুকে এটুকু হেল্প কর। অর্ঘ্যর এই অবস্থাতেও খটকা লাগলো। নীলাঞ্জন তো কাল রাতে খুন করেনি, করেছে পরশু রাতে। কাল রাতে তো এই একই কথা বলে ও সুপ্রতিমের বাড়িতে ছিল। অর্ঘ্য সন্দিগ্ধভাবে বলল, কবে করেছিস তুই এই কাজ? নীলাঞ্জন আবার ওর চোখের দিকে চেয়ে বলল, কাল রাতে ভোর হতে না হতেই বেরিয়ে এসেছি ফ্ল্যাট থেকে। সারাটা দিন রাস্তায় রাস্তায় ঘুরেছি, তারপর তোর কাছে এসেছি। অর্ঘ্যর এবার রাগ হয়ে গেল। খুন করে এসে আশ্রয় চাইছে, আবার মিথ্যে কথাও বলছে নীলাঞ্জন। ও আর কিছু না বলে বলল, ক্যানিংয়ে কোথায় ফ্ল্যাট তোর? নীলাঞ্জন ঠিকানাটা হড়বড় করে বলেই আবার কাকুতি মিনতি করতে লাগলো, ভাই তুই আজ রাতটা আমায় থাকতে দে, কাল সকাল হতেই আমি চলে যাব। অর্ঘ্য ততক্ষণে মনস্থির করে নিয়েছে,
বলল, দেখ, আমি সরকারি চাকরি করি, পুলিশে ছুলে 18 ঘা, জানিস তো? নীলাঞ্জন আশ্রয়হীন পাখির মতো কাতর চোখে ওর দিকে তাকালো। প্লিজ অর্ঘ্য, এই একটা রাত। অর্ঘ্য বেশ বুঝতে পারছিল ওর নাটা হ্যাঁ না হওয়া পর্যন্ত নীলাঞ্জনকে নিরস্ত করা যাবে না। ও বিরস কণ্ঠে কড়াভাবে বলল, তুই এত করে বলছিস যখন, আজ রাতটা থাক, কাল সকাল হলে প্লিজ চলে যাস। নীলাঞ্জন এতক্ষণে নিশ্চিন্ত হয়ে সোজা হয়ে বসল। স্মিতা খাবারের ট্রে নিয়ে ঢুকেছে। স্মিতার দিকে তাকিয়ে বলল, কি গরম রে তোদের বাড়ি, এসিটা একটু চালা না। স্মিতা একটু অবাক হয়ে তাকালো, বলল, এই ঠান্ডায় তোর গরম লাগছে? নীলাঞ্জন হাসল। সারা দিন অফিসে এসিতে থাকি তো, বাড়িতেও তাই তাই অভ্যেস হয়ে গেছে। অর্ঘ্য মুখে বলল, আমাদের এই ঘরটায় এসি নেই রে। মনে মনে ও বিশাল চটে যাচ্ছিল। শালা খুন করে এসে বড় বড় কথা বলছে, করিস তো ওই ইন্স্যুরেন্সের দালালি, চন্দননগরের বাড়িটা তো ভেঙে পড়ছে। সোহিনী মেয়েটা সত্যিই ভালো বলতে হবে, শালা বাড়িতে বাপ মা বউকে কষ্টে রেখে রাঁড়কে নিয়ে থাকার জায়গায় এসি লাগিয়েছে, আবার বড় বড় কথা বলছে, লজ্জাও লাগে না? রাতে শুয়ে শুয়ে সব কথা অর্ঘ্য খুলে বলল স্মিতাকে। স্মিতা মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে জানে। প্রথমে দিশেহারা হয়ে গেলেও পরে বলল, শোনো, খুন করা যেমন ক্রাইম, খুনিকে আশ্রয় দেওয়াও কিন্তু ক্রাইমের মধ্যেই পড়ে। কিছু হয়ে গেলে তোমার কিন্তু চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে, পুলিশ ইজিলি ধরে ফেলবে তোমাকে। অর্ঘ্য এমনিই রাগে ফুঁসছিল। নীলাঞ্জন খাওয়ার পরেও এসি এসি করে ঘ্যান ঘ্যান করে যাচ্ছিল। ওর নাকি এসি ছাড়া ঘুম হবে না। স্মিতা শেষমেশ বাধ্য হয়ে ওদের বেডরুমটাই ছেড়ে দিয়েছে ওকে। নীলাঞ্জনের খুন করে কি মাথাটাই বিগড়ে গেছে? অর্ঘ্য তেড়ে উঠল, তুমি কি বলে ওকে আমাদের বেডরুমে শুতে দিলে? শালা একটা খুনি। স্মিতা হাত নেড়ে ওকে থামালো। চেঁচিও না, কিছু আন্দাজ করে ফেললে আমাদেরই মুশকিল হবে। আমি ভোর ভোর উঠে ঠিক ওকে আটকে রাখবো, ততক্ষণে তোমরা পুলিশের কাছে যাবে। তুমি বরং সুপ্রতিমকে ফোন লাগাও একবার। সকাল হতে না হতেই অর্ঘ্য আর স্মিতার ঘুম ভেঙে গেল। স্মিতার তো তেমন ঘুম হয়নি বললেই চলে, উদ্বেগে ছটফট করেছে সারা রাত। ভোর হতে না হতেই উদ্বিগ্ন মুখে ওরা বেডরুমে এসে ঢুকল। খুনিকে আশ্রয় দেওয়াটা অবশ্যই অন্যায়, কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দিলে নিশ্চয়ই সেই অপরাধ লাঘব হয়ে যাবে। কিন্তু বেডরুমে এসে ওরা হাঁ হয়ে গেল। পাখি ফুরুত, এসি চলছে, ফ্যান চলছে, বিছানাও পরিপাটি করে রাখা, নীলাঞ্জনের চিহ্নমাত্র নেই। অর্ঘ্য রাগে ফেটে পড়ল। পালিয়েছে, কি হবে এখন? পুলিশ এসে তো আমাকে ধরবে। স্মিতাও অবাক, কি করে পালালো নীলাঞ্জন? তবে কি ও কাল রাতে দেখে নিয়েছিল ফ্ল্যাটের দরজার চাবি ওরা কোথায় রাখে? কিছু আঁচ করে অমনি পালিয়েছে? ও চাবিটা কোথায় খুঁজতে যাচ্ছিল তার আগেই অর্ঘ্য রাগে গনগন করতে করতে সুপ্রতিমকে ফোন করল। ঘণ্টা দুয়েক বাদে ওরা সবাই যখন পুলিশের জিপে করে ক্যানিংয়ে নীলাঞ্জনের ফ্ল্যাটে গিয়ে পৌঁছল, তখন বেলা হয়ে এসেছে। খবর পেয়ে বিদিশাও ওর বর সঞ্জয়কে নিয়ে এসেছে। সবার মুখে থমথমে। নীলাঞ্জন ঝোঁকের বসে এটা কি করল? অর্ঘ্যর এবার একটু অপরাধী লাগছিল নিজেকে এভাবে পুলিশের কাছে নীলাঞ্জনকে ধরিয়ে দেবার জন্য। কিন্তু সুপ্রতিম বোঝালো, দেখ, ও আজ হোক কাল হোক ধরা পড়বেই। মাঝখান থেকে তুই আমি ওকে থাকতে দিয়েছি, পুলিশ জানলে আমরাও ফেঁসে যাব। তার থেকে আগে ভাগে পুলিশকে আমরা পুরো ব্যাপারটা বলে দিলে আমরা বেঁচে যাব, বুঝলি? জিপে যেতে যেতে ইন্সপেক্টর দুবার বলেছেন, আপনারা শিওর তো? গেলে বডি পাওয়া যাবে তো? অর্ঘ্য বলল, ও তো তাই বলেছিল স্যার, আমি তো বুঝতে পারিনি সকাল হবার আগেই ও পালাবে। ইন্সপেক্টর বেশ প্রসন্নভাবে বললেন, বডি পাওয়া গেলে কোনো চাপ নেই, 24 ঘন্টার মধ্যে ধরে ফেলবো বাছাধনকে।
নীলাঞ্জনের বলা ঠিকানা অনুযায়ী ফ্ল্যাটটা খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হলো না। ফ্ল্যাট বাড়ি বলতে কোনো ঝাঁ চকচকে কমপ্লেক্স নয়। ঘুপচি গলির মধ্যে সাবেকি আমলের বাড়ির ভেতর অজস্র পার্টিশন করে ফ্ল্যাট বের করা হয়েছে। আশপাশের লোকজনকে জিজ্ঞেস করতেই নীলাঞ্জনদের দরজাটা দেখিয়ে দিল। পুরনো আমলের মরচে পড়া তালা বার কয়েক জোরে চাপ দিতেই খুলে গেল। ইন্সপেক্টর আর সাথে দুজন কনস্টেবল ঢুকে এদিক ওদিক খুঁজতে শুরু করলো। অর্ঘ্যর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। ও বলল, স্যার, ফ্রিজের ভেতর রেখে যে বলেছিল। ডাইনিংয়ের কোনো বালাই নেই, কেবল ছোট ছোট দুটো ঘর। জিনিসের বাহুল্যে এবং অগোছালো গার্হস্থ্যে পুরো ফ্ল্যাটটাই যেন কর্পোরেশনের ভ্যাট হয়ে রয়েছে। আসবাবপত্রেরও কোনো ঠিক ঠিকানা নেই। খাটের উপর জামা কাপড় স্তূপাকৃতি করে রাখা, তার পাশেই খাটের ওপরেই একটা চেয়ার বসানো, আরেক পাশে ছোট একটা আলমারি, কিন্তু তার দরজা খোলা, ভেতরে এলোমেলো জিনিসে ভর্তি। অন্য ঘরে ঢুকতেই ঘরের মাঝখানে বেখাপ্পাভাবে দাঁড়িয়ে থাকা ফ্রিজটা চোখে পড়ল সবার। বিদিশার বর সঞ্জয় অস্ফুটে বলল, এই স্মিতা আর বিদিশা, এদিকে সরে এসো তোমরা। কনস্টেবল দুটো গিয়ে ফ্রিজটা খুলতেই পচা একটা গন্ধ ভক করে এসে ঝাপটা মারল সবার নাকে মুখে। অর্ঘ্য হিম চোখে দেখল একটা মৃতদেহকে বেঁকিয়ে চুরিয়ে ঠেসে ঠুসে ঢোকানো হয়েছে ফ্রিজটার মধ্যে। মেয়েটার চুলটা এলোমেলো হয়ে বিছিয়ে রয়েছে গোটা শরীরে, ঘাড়টা নির্দয়ভাবে জানুর মাঝে গোঁজা। সব মিলিয়ে বিভৎস একটা দৃশ্য। কনস্টেবল দুটো ধরাধরি করে লাশটাকে ফ্রিজ থেকে বের করে সামনের মাটিতে রাখতেই স্মিতার মুখ দিয়ে আঁক করে একটা শব্দ বেরিয়ে এলো। মেয়েটার চোখ দুটো যেন খড়ো চোখে এদিকেই তাকিয়ে আছে। সুপ্রতিম এগিয়ে গিয়ে বলতে যাচ্ছিল, স্যার, আমাদের কিন্তু কোনো দোষ নেই, আমরা কিন্তু জানতে পেরেই আপনাকে। হঠাৎ ফ্রিজের দিকে চোখ পড়তেই ও বিস্ফারিত চোখে একটা আর্তনাদ করে অর্ঘ্যর গায়ে ঢলে পড়ল। অর্ঘ্য ওকে সামলাতে গিয়ে সামনে তাকাতে ওর শিরদাঁড়া বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। ফ্রিজের মধ্যে পেছন দিকে দুমড়ে মুচড়ে ঢোকানো রয়েছে আরও একটা মৃতদেহ। ফ্রিজের হিমায়িত তাপমাত্রায় রক্তশূন্য ফ্যাকাশে মরাটা অন্তত 1 মাসের পুরনো। পচা মাংসের গন্ধে গা গুলিয়ে উঠল ওর। সামনে শুইয়ে রাখা মরাটা একজন মহিলার, গায়ে সবুজ রঙের নাইটি, আর অন্য মরাটার গায়ে একটা সাদা টি শার্ট। এই টি শার্টটা অর্ঘ্যর চেনা। কাল এটা পরেই নীলাঞ্জন গিয়েছিল ওর বাড়ি। কিছু বোঝার আগেই ওর চারপাশটা কেমন দুলে উঠল। মুহূর্তের মধ্যে জ্ঞান হারালো অর্ঘ্য। অর্ঘ্যকে ধরার জন্য সবাই ছুটে এলো ঘরের কোণে দাঁড়িয়ে থাকা নীলাঞ্জনও। কিন্তু ওর দিকে কেউ তাকালো না। তার মানে কি কেউ ওকে দেখতে পাচ্ছে না? ফ্রিজের ভেতর ওর নিজের মৃতদেহটাকে দেখে কাঁপছিল নীলাঞ্জন। একটু দূরেই দাঁড়িয়ে থাকা পুলিশ ইন্সপেক্টরটি কী সব বলে যাচ্ছেন হাত পা নেড়ে, ওর কানে কিছুই ঢুকছে না। ওর যে সব মনে পড়ে গেছে। কোয়েল কোনোভাবে মরার আগে ওর পুরনো প্রেমিক ইউনুসকে ফোন করে দিয়েছিল। সে এসে প্রেমিকার মৃতদেহ দেখে আর নিজেদের প্ল্যান পুরো বানচাল হয়েছে দেখে কাণ্ডজ্ঞান হারিয়ে একইভাবে নীলাঞ্জনকেও খুন করে কোয়েলের সাথে নীলাঞ্জনকেও ঢুকিয়ে দেয় ফ্রিজে। তীব্র মাথার যন্ত্রণায় চির ঘুমে ঢলে পড়েছিল যেন নীলাঞ্জন। তারপর ঠিক কাল রাতের মতোই গত 1 মাস ধরে প্রত্যেক দিন অর্থাৎ নীলাঞ্জনের অশরীরী আত্মা কোনো না কোনো বন্ধুর বাড়ি গিয়ে রাতে উঠেছে, সেখানে গিয়ে 1 রাত থাকার আশ্রয় চেয়েছে। কাল রাতেও একইভাবে ও অর্ঘ্যর বাড়ি গিয়েছিল। ভাবতে ভাবতে নীলাঞ্জনের আত্মা আবার তলিয়ে যাচ্ছে তার অতি প্রাকৃত রূপের মাঝে। তার অবচেতন মনে বাবা, মা, সোহিনীর ভালোবাসা, কোয়েলের ব্ল্যাকমেল
সব তন্দ্রার মতো মাঝে মাঝে ভেসে উঠছে, আবার হারিয়ে যাচ্ছে গভীর অতলে। আবার আজ রাতে সে সব ভুলে গিয়ে জেগে উঠবে। অনিচ্ছা সত্ত্বেও হয়তো গিয়ে এক রাতের আশ্রয় চাইবে কোনো বন্ধুর বাড়ি। দূরে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল বিদিশা। এবার কার বাড়িতে আশ্রয় চাইতে আসবে নীলাঞ্জন? কার বাড়িতে এসে কাকুতি মিনতি করবে এক রাত থাকার জন্য? কিন্তু ফ্রিজের মধ্যে থেকে থেকে হওয়া এসির অভ্যাসটা কি করবে ও? ওর বাড়িতে তো এসি নেই। সমাপ্ত। লিলি গল্পগুচ্ছের শেষ গল্পটিও পড়া হয়ে গেল। আবার নতুন কোনো গল্প নিয়ে সাপ্তাহিক গল্পের আসরে এসে হাজির হব। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর একটা ছোট্ট লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ধন্যবাদ।